আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আরিফুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমরা আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংবিধান এই অধ্যায় থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রীয় অন্যান্য নীতি বর্ণনা করতে পারবে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 1972 সালের সংবিধানে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল চারটি। 72 সালের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই চারটি মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 1975 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পর সামরিক সরকার ক্ষমতায় আসার পর 1979 সালের পঞ্চম সংশোধনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু পরিবর্তন করা হয়। যেমন বাঙালি জাতীয়তাবাদ এর পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এর পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা নীতিটি গৃহীত হয়। পরবর্তীতে 2005 সালের 29 আগস্ট হাইকোর্ট বিভাগ পঞ্চম সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে। অর্থাৎ এই পঞ্চম সংশোধনের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে যে পরিবর্তন করা হয়েছিল, এই পরিবর্তনকে হাইকোর্ট এটা অবৈধ ঘোষণা করছে। অর্থাৎ পঞ্চম সংশোধনীর পুরোটা অবৈধ ঘোষণার ফলে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পরিবর্তন করা হয়েছিল সেগুলোকে অবৈধ বা বাতিল হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 1972 সালের মূলনীতিগুলোকে আবার ফিরিয়ে আনা হয়। অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি মূলনীতি যে 72 সালের সংবিধানে ছিল, ওই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেগুলোকে আবার ফিরে আনা হয়। তাহলে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ইতিহাসগুলো জানলাম, বিশেষ করে 1972 সালে কী ছিল এবং মাঝখানে কী পরিবর্তন করা হয়েছিল এবং বর্তমানে আবার সেই 72 সালের সংবিধানকে ফিরে আনা হয়। এখন এই মূলনীতিসমূহ নিয়ে আমরা একটু আলোচনা করব। এগুলো কি? 1 নম্বর তাহলে জাতীয়তাবাদ। 1972 সালের সংবিধানের 4টি স্তম্ভের মধ্যে অন্যতম ছিল এই জাতীয়তাবাদ। অভিন্ন ভাষা, সংস্কৃতি এবং মানসিকতার ভিত্তিতে গড়ে ওঠা বাঙালির জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ সম্পর্কে সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, বাঙালি জাতির সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের এই জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ঐক্য এবং সংহতি। আমরা বাঙালি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য ও ভাষা অন্যান্য সম্প্রদায় থেকে স্বতন্ত্র। আর জাতি হিসেবে নিজ দেশের জনগণের উপর পূর্ণ কর্তৃত্বই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপর আসতেছে সমাজতন্ত্র। এই 72 সালের সংবিধান তথা বর্তমানের সংবিধানে এই সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
শোষণমুক্ত এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করার পরিকল্পনা করা হয়। এই প্রসঙ্গে সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষের উপর মানুষের শোষণ হতে মুক্ত ন্যায়ানুগ সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য। এর অর্থ হলো একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। তবে এটি চীন কিংবা সোভিয়েত ইউনিয়নের মতো বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি, বরং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে। এখানে কোনো বিপ্লবের কোনো প্রয়োজনীয়তা নেই। সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে। এরপর আস্তে আস্তে গণতন্ত্র। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে গণতান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। শাসন ব্যবস্থার সর্বস্তরে জনপ্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করবে। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। গণতন্ত্রের প্রতি এই অদম্য আকাঙ্ক্ষায় বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। এই সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এবং প্রশাসনের সর্বস্তরে জনগণের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হবে। অর্থাৎ সব ক্ষেত্রে গণতান্ত্রিক একটা পরিবেশ, অর্থাৎ সব ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ, জনগণকে প্রাধান্য দেওয়ার বিষয় বলা হয়েছে। এরপর আস্তে আস্তে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা অর্থ ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের ধর্মীয় বিশ্বাস সংরক্ষণ করা। কোনো ধর্মকে একক প্রাধান্য না দিয়ে সব ধর্মকে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার বিলোপ করা হবে। সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, কোনো বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলোপ করা হবে। তাহলে এই 4টা ছিল রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি। এই 4টি মূলনীতি ছাড়াও রাষ্ট্রীয় কিছু নীতি রয়েছে। সেই নীতি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই নীতিগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে মালিকানার নীতি। সংবিধানে যা 13 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। এক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা তথা রাষ্ট্রায়ত্ত খাতের উপর জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। 2 সমবায় মালিকানা। 3 ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ মালিকানার নীতিতে 13 নম্বর হচ্ছে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। এরপর আসতেছে কৃষক ও শ্রমিকের মুক্তি। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের শোষণ থেকে মুক্তির কথা বলা হয়েছে। কৃষক, শ্রমিক তথা সব মেহনতি মানুষকে সব ধরনের শোষণ থেকে মুক্ত করাই হবে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। অর্থাৎ এটা রাষ্ট্রের দায়িত্ব যে একজন কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষকে শোষণ থেকে মুক্ত রাখা। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা একটা রাষ্ট্রের নীতি। এরপর আসতেছে মৌলিক প্রয়োজনের সুব্যবস্থা করা। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়, রাষ্ট্র নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করবে। যুক্তিসঙ্গত মজুরি, বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকার ও সামাজিক নিরাপত্তা বিধান করবে। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক প্রয়োজন, এগুলোর ব্যবস্থা করা রাষ্ট্রের কাজ।
রাষ্ট্রের নীতি। এরপর গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব। শহর ও গ্রামীণ জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কৃষি বিপ্লব, কুটির শিল্পের বিকাশ, বিদ্যুতায়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। সংবিধানের 16 নং অনুচ্ছেদে এই গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে। এরপর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। বাংলাদেশ সংবিধানের 17 নং অনুচ্ছেদে বর্ণিত আছে, গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করার জন্য রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সকল বালক বালিকার জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক করা হবে এবং নিরক্ষরতা দূরীকরণের সর্বপ্রকার প্রচেষ্টা রাষ্ট্র চালিয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট স্তর বলতে এখন বর্তমানে বাংলাদেশে 5ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত বালক বালিকা কারো বেতন দিতে হয় না এবং এই শিক্ষাকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এরপর জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া মদ্যপান, গণিকাবৃত্তি, জুয়া খেলা ইত্যাদি নৈতিকতা বিরোধী কার্যকলাপে নিরোধের ব্যবস্থা করবে। এইগুলা এই জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এরপর সুযোগের সমতা। সংবিধানের 19 নং অনুচ্ছেদে বর্ণিত আছে, মানুষে মানুষের সকল প্রকার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীভূত করে সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। অর্থাৎ সকলের জন্য সমান সুযোগ নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের কর্তব্য। অর্থাৎ কারো প্রতি বিরূপ আচরণ অথবা কাউকে বেশি সুযোগ দেওয়া, কাউকে কম সুযোগ দেওয়া, এটা থেকে রাষ্ট্র বিরত থাকবে। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগে নিশ্চয়তা প্রদান করবে রাষ্ট্র। এরপর আরেকটি বিশেষ নীতি হচ্ছে কর্মের নীতি, যা সংবিধানের 20 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। প্রত্যেক ব্যক্তি তার স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। প্রত্যেকের নিকট থেকে যোগ্যতা অনুযায়ী এবং প্রত্যেককে কর্ম অনুযায়ী ও এই নীতি অনুসরণ করা হবে। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্ম হচ্ছে জনগণের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়। প্রত্যেকের কাছ থেকে যোগ্যতা অনুসারে এবং প্রত্যেককে কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে। এরপর 21 নম্বর অনুচ্ছেদে যেখানে কর্তব্যের নীতি উল্লেখ করা হয়, 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়, 21 নম্বর অনুচ্ছেদে দুটো অনুচ্ছেদ আছে। এগুলো হচ্ছে, প্রথমটাতে বলা হচ্ছে সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র কর্তব্য। তারপর আরেকটা দফায় বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য হলো সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা। অর্থাৎ এই দুটো কর্তব্যের কথা এই 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে।
এরপর হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ। এটি একটি অন্যতম নীতি রাষ্ট্রের। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগের ব্যবস্থা করা হয়। অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে বিচার বিভাগ কাজ করবে। এরপর হচ্ছে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণের ব্যবস্থা করবে। জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলার উন্নয়ন ও বিকাশে রাষ্ট্র এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সমৃদ্ধিতে অংশগ্রহণের সুযোগ পায়। এই জাতীয় সংস্কৃতির কথা সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এরপর জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ, 24 নম্বর অনুচ্ছেদ। এই 24 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, বিশেষ শৈল্পিক বা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ থেকে রক্ষা করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ কোনো ঐতিহাসিক নিদর্শন, বস্তু, স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ করা যাবে না। যেমন সুন্দরবন একটা জাতীয় সম্পদ, এটাকে বিনাশ করা যাবে না, কিংবা শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এই ধরনের নিদর্শনগুলোকে বিকৃতি বা বিনাশ করা যাবে না। এটি সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে এগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে। এরপর হচ্ছে আন্তর্জাতিক নীতি। এটাকে বলা যায় বৈদেশিক নীতিও বলা যায়। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নীতি হবে। এখানে চারটা নীতির কথা বলা হয়েছে। 1. জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধাশীল, অর্থাৎ প্রত্যেক দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে। 2. অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 3. আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, অর্থাৎ কোনো আন্তর্জাতিক বিরোধ থাকলে তার শান্তিপূর্ণ সমাধানের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে। 4. আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিসমূহের প্রতি শ্রদ্ধাশীল পোষণ, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন যে আইন আছে এবং জাতিসংঘের যে নীতি আছে, যেহেতু বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য, তাহলে জাতিসংঘের নীতিসমূহের প্রতি বাংলাদেশ সবসময় শ্রদ্ধাশীল থাকবে। এই আন্তর্জাতিক এই নীতিগুলো 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম তার একটা যদি সারসংক্ষেপ করি, তাহলে আমরা বলতে পারি, আমরা আজকে রাষ্ট্রের মূলনীতিসমূহকে জানতে পারলাম। অর্থাৎ 4টি মূলনীতি আমরা জানলাম: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই রাষ্ট্রীয় মূলনীতি, এই 4টা ছাড়াও আরও অনেকগুলো নীতি রয়েছে বাংলাদেশের সংবিধানে। এই নীতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো বাসায় আরও ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।